আসসালামু আলাইকুম। নান্দেল বালুট উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ক্লাসটা নেব, ষষ্ঠ অধ্যায়। তো বাংলা দ্বিতীয় পত্রে একটা মোটামুটি তোমাদের কাছে ভীতিকর একটা বিষয় আছে, সেই বিষয়ে আমি আজকে ক্লাস নেব। আমি এখনই নামটা বলছি না, একটু বোর্ডে দেখো। আমি একটা বাক্য লিখছি, একটা বাক্য, সেটা হচ্ছে পল মিশ্রিত অন্ন। পল মিশ্রিত অন্ন, এটা একটা বাক্য যে আমি বলতে পারি যে আমি আজ পল মিশ্রিত অন্ন খেয়ে এসেছি। বাক্যটা শুনতে কেমন, একটু কটু লাগছে, কানে কেমন লাগছে, শুনতে কেমন যেন একটু খাপছাড়া খাপছাড়া লাগছে, তাই না? তো এই বিষয়টাকে যদি আমি ছোট করে লিখি বা বলি যে পলান্ন খেয়ে এসেছি, কেমন হয়? শুনতে শ্রুতিমধুর হয়, তাই না? যে আমি আজ পলান্ন খেয়ে এসেছি। এখন পলান্ন কি? পলান্ন হচ্ছে মাংস মিশ্রিত অন্ন, অর্থাৎ সেটা কি হতে পারে? বিরিয়ানি হতে পারে, তারপর তেহারি হতে পারে, তাই না? মাংস মিশ্রিত খিচুড়ি হতে পারে। আচ্ছা, তো এখন আমি যে কাজটা করলাম, কি করলাম? পল মিশ্রিত অন্ন, এখানে তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দকে আমি একটা শব্দে পরিণত করেছি। কি হয়েছে? সেটা পলান্ন হয়েছে। এই যে তিনটা শব্দকে আমি একটা শব্দে পরিণত করলাম, এই যে একটা প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সমাস। এটাকে আমরা কি বলছি? সমাস বলছি। ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাস। আমি আরেকটা বাক্য বলি তোমাদেরকে, দেখো। শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী বলেছেন, শিক্ষা বিষয়ক মন্ত্রী বলেছেন, করোনা সৃষ্ট পরিস্থিতির উন্নতি ঘটলে বা আমার উন্নতি হলে, করোনা সৃষ্ট পরিস্থিতির উন্নতি হলে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি জানানো হবে। এটা একটা বাক্য। বাক্যটা কি? শিক্ষা বিষয়ক মন্ত্রী বলেছেন, করোনা সৃষ্ট পরিস্থিতির উন্নতি হলে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি জানানো হবে। বাক্যটা বেশ বড় হয়ে গেল, সেই সাথে একটু কানে লাগছে, বলতে একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে? তো এটাকে যদি আমরা একটু ছোট করি, শব্দগুলোকে একটা শব্দে পরিণত করি, তাহলে শিক্ষা বিষয়ক মন্ত্রী, এটাকে ছোট করে আমি বলতে পারি শিক্ষামন্ত্রী। পারি নাকি? পারি। আমরা লিখতে পারি শিক্ষামন্ত্রী। আচ্ছা, শিক্ষামন্ত্রী বলেছেন করোনা সৃষ্ট পরিস্থিতি, এটাকে আমরা ছোট করলে হবে কি? করোনা পরিস্থিতি। করোনা পরিস্থিতির উন্নতি হলে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি জানানো হবে। এই পরীক্ষা সংক্রান্ত সময়সূচি
পরীক্ষা সংক্রান্ত সময়সূচি আমরা কি লিখব তাহলে? দুঃখিত, এইচএসসির সময় সংক্রান্ত সূচি জানানো হবে। তাহলে এইচএসসির সময় সংক্রান্ত সূচি, তাহলে কি হবে? সময় সংক্রান্ত সূচিকে আমরা ছোট করে লিখতে পারি সময়সূচি। তাহলে কি হলো? বাক্যটা ছোট হয়ে গেল, বলার কষ্টটাও কমে গেল। আমরা কি বললাম? শিক্ষামন্ত্রী বলেছেন করোনা পরিস্থিতির উন্নতি হলে এইচএসসির সময়সূচি জানানো হবে। তাহলে এই যে আমরা সংক্ষেপ করলাম, এই সংক্ষেপ করার প্রক্রিয়াটাই হচ্ছে কি? সমাস। এই সংক্ষেপ করার প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। তো এখন আমরা এই যে সমাসটা আজকে পড়ব, এই সমাসটা আমাদের শব্দ তৈরির একটা নতুন প্রক্রিয়া। বাংলা ভাষায় 2 রকমের শব্দ আছে। কয় রকমের শব্দ? 2 রকমের শব্দ আছে। শব্দ হচ্ছে কি? মৌলিক শব্দ, মৌলিক 2 সাধিত শব্দ। 2 নম্বর হচ্ছে সাধিত শব্দ। আচ্ছা, মৌলিক শব্দ কোনগুলো? যেগুলোকে আর ভাঙা যায় না, ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করা যায় না, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। ঠিক আছে? এরপর আসে সাধিত শব্দ, অর্থাৎ সাধনার ধন। আমরা সাধনা করে যে সকল শব্দ আমাদের ভাষায় যুক্ত করেছি বা যুক্ত হয়েছে, সেই সকল শব্দকে বলা হচ্ছে সাধিত শব্দ। এই সাধিত শব্দগুলো কোথা থেকে এসেছে? সাধিত শব্দগুলো আমরা পাই সন্ধি থেকে। ঠিক আছে? সন্ধি থেকে পাই আমরা কিছু সাধিত শব্দ, তারপর পাই উপসর্গ থেকে। উপসর্গ সাধিত শব্দ আছে কিছু, তারপর আছে প্রত্যয় সাধিত শব্দ, তারপর আছে সমাস সাধিত শব্দ। আরেকটা কি? সমাস সাধিত শব্দ। তো সন্ধি, উপসর্গ, প্রত্যয়, সমাস, এই সবই হচ্ছে এই সাধিত শব্দ পাওয়ার একটা পথ। এগুলো থেকে আমরা সাধিত শব্দ পাই, অর্থাৎ এগুলো আমাদেরকে নতুন কিছু শব্দ দান করে। তো আজকে আমরা এই সাধিত শব্দ পাওয়ার যে একটা পথ সমাস, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, সমাস কি? সমাস মানে কি? সমাস শব্দটার অর্থ কি? এই সমাস শব্দটার অর্থ কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপণ। সমাস মানে কি? সংক্ষেপণ, মিলন। আমরা কি বলতে পারি? মিলন। আর বলতে পারি কি? একাধিক পদের একপদীকরণ। হ্যাঁ, একাধিক পদের একপদীকরণ। একাধিক পদের একপদীকরণ। একপদীকরণ সেটা কেমন? আমি যদি লিখি বিলাত হতে ফেরত, কি লিখলাম? বিলাত হতে ফেরত। হ্যাঁ, বিলাত হতে ফেরত। বিলাত হতে ফেরত রাজার কুমার। তো এই যে বিলাত হতে ফেরত, এই বিলাত হতে ফেরত, এটাকে আমি এক কথায় লিখতে পারি কি? বিলাত ফেরত। কি লিখতে পারি? বিলাত ফেরত। এক কথায় লিখতে পারি বিলাত ফেরত। তো এই 3টা বাক্যকে, এই 3টা শব্দকে আমি কি করলাম? একটা শব্দে পরিণত করলাম, সেটা হচ্ছে কি? বিলাত ফেরত। তার মানে এটা কি হলো? সংক্ষেপ হলো। এটা কি হলো? সংক্ষেপ হলো। আবার যদি বলি, যেমনটা আগে বলেছিলাম, পল মিশ্রিত অন্ন। পল মিশ্রিত অন্ন কি হলো? পল মাংস, একসাথে মেশানো, মিশ্রণ। অন্ন কার সাথে মেশানো? ভাতের সাথে মাংস মেশানো। মেশালে কি হয়? পলান্ন হয়। কি হলো? পলান্ন হলো, মিলন হলো। একাধিক পদের একপদীকরণ। এখানে একাধিক পদ রয়েছে, এগুলোর একটা পদে পরিণত হয়েছে বিলাত ফেরত পলান্ন।
ঠিক আছে, তাহলে আমরা সমাস শব্দের অর্থ কি জানলাম? সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। আচ্ছা, এরপর আসি আমরা এই সমাস শব্দটাকে ভাঙলে কি পাবো। সমাস শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো? সমাস শব্দটাকে ভাঙলে আমরা পাই সম যোগ অস যোগ সম যোগ অস যোগ ঘয়। হ্যাঁ, ঘয়। আচ্ছা, এটা কি? সম, সম হচ্ছে এখানে প্রত্যয়, সম হচ্ছে উপসর্গ, উপসর্গ, সম হচ্ছে একটা উপসর্গ, অস হচ্ছে ধাতু, অস কি? ধাতু, ঘয় হচ্ছে প্রত্যয়, ঘয় কি? প্রত্যয়। আচ্ছা, তাহলে এই সম উপসর্গের সাথে, সম উপসর্গের সাথে অস ধাতু, অস ধাতু ঘয় প্রত্যয়ের আ যুক্ত হয়ে হয় কি? সমাস। এই অস এর সাথে ঘয় প্রত্যয় যুক্ত হয়ে হয় আস, সেটা সম উপসর্গের সাথে যুক্ত হলে হয় সমাস। এভাবে সৃষ্টি হয় সমাস শব্দের। আচ্ছা, তারপরে যদি আমরা আসি যে সমাস কাকে বলে, তাহলে আমরা সমাসের সঙ্গে কি বলবো, কি বলতে পারি? যে অর্থ সম্বন্ধ আছে এমন এক বা একাধিক শব্দ যখন একত্রিত হয়ে নতুন অর্থবোধক একটা শব্দ তৈরি করবে, তখন সেটাকে আমরা কি বলবো? সমাস বলবো। তাহলে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদ যখন একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে, তখন আমরা সেটাকে কি বলবো? সমাস বলবো। এই সমাসের রীতিটা কোথা থেকে এসেছে? এই সমাসের রীতিটা এসেছে সংস্কৃত থেকে। কোথা থেকে এসেছে? সংস্কৃত থেকে, সংস্কৃত ভাষা থেকে এই সমাসের রীতিটা এসেছে। সংস্কৃত ভাষা থেকে সমাসের রীতি এসেছে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? সমাস হচ্ছে নতুন শব্দ তৈরির একটা প্রক্রিয়া। সমাস কি? সমাস হচ্ছে নতুন শব্দ তৈরির একটা প্রক্রিয়া। ভাষা জানতে হলে কি জানতে হয়? যদি আমরা কোনো ভাষা শিখি, সেই ভাষার প্রথমে জানতে হবে বর্ণ, তারপরে সেই ভাষার শব্দ, তারপর সেই শব্দগুলো দিয়ে কিভাবে জোড়া তারা দিয়ে ভাষা বাক্য তৈরি হয় সেটা আমরা শিখি। তো ভাষা যেহেতু এইভাবে শিখতে হয়, এই ভাষারই একটা বিষয় হচ্ছে সমাস। এই সমাসেরও নিজস্ব কিছু পরিভাষা রয়েছে। এখন আমি সেই পরিভাষাগুলো নিয়ে আলোচনা করব। এখন আমি আলোচনা করব সমাসের পরিভাষা। সমাসের নিজস্ব কিছু পরিভাষা রয়েছে, সমাসের নিজস্ব কিছু পরিভাষা রয়েছে। এখন আমি সমাসের পরিভাষাগুলো নিয়ে আলোচনা করব। সমাসের পরিভাষা। আচ্ছা, এখানে যে বিষয়টা তোমাদের কাছে কঠিন লাগে, সমাসটা তোমাদের কাছে কঠিন মনে হয়, তো এই সমাসের যে পরিভাষাগুলো রয়েছে সেগুলো যদি একটু বোঝো, তাহলে ভেতরে সমাস পড়তে গেলে অনেকটাই ভয় কেটে যাবে। হ্যাঁ, ভয় কেটে যাবে, সমাসটা ভালো লাগবে এবং ভালো লাগাতে হবে। ভালো যদি না লাগাও তাহলে সমাস তুমি আয়ত্ত করতে পারবে না। হ্যাঁ, তো সমাসের পরিভাষায় প্রথমে আসি আমি সমসমান পদ। প্রথম পরিভাষাটা হচ্ছে সমসমান পদ। প্রথম পরিভাষা কি? সমসমান পদ। সমসমান পদটা কি? একটা উদাহরণ দিচ্ছি, দেখো। সাহিত্য বিষয়ক সভা। সাহিত্য বিষয়ক সভা কি হবে? সাহিত্য সভা কি হবে? সাহিত্য বিষয়ক সভা। সাহিত্য সভা। সাহিত্য বিষয়ক সভা কি হলো? সাহিত্য সভা। এই যে এখানে সমসমান পদ হচ্ছে এরা। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভায় এখানে এই প্রত্যেকটা একটা সমসমান পদ। এখানে এই প্রত্যেকটাই হচ্ছে একটা সমসমান পদ। সাহিত্য বিষয়ক সভা, এরা প্রত্যেকটাই হচ্ছে কি? একটা সমসমান পদ। অর্থাৎ
আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই যে সাহিত্য বিষয়ক সভা, এই বাক্যটাকে ভেঙে আমরা কি পেলাম? সাহিত্য সভা পেলাম। এটা আবার সমস্ত পদ, আমি সেটার আলোচনায় পরে আসছি। আগে বলছো সমসমান পদ, তাহলে সমসমান পদের সংজ্ঞাটা আমরা কি দাঁড় করাবো? যে আমরা যদি এই বাক্যটাকে ছোট করে সাহিত্য সভা সমস্ত পদটা পাই, তাহলে আমরা বলতে পারি যে সমস্ত পদকে বিশ্লেষণ করার জন্য যেই সকল শব্দ ব্যবহার করা হয় বা যে সকল শব্দকে একত্রিত করে আমি সমস্ত পদ পাই, সেই শব্দগুলোই হচ্ছে এক একটা সমসমান পদ। সেগুলো কি? এক একটা সমসমান পদ। যেমন আমরা বলতে পারি রাজার কুমার। হ্যাঁ, রাজার কুমার, রাজার কুমার, তার কি হবে? রাজকুমার, রাজকুমার। এখানে এই যে রাজার কুমার, এরা এক একটা হচ্ছে সমসমান পদ। পরিষ্কার? তাহলে এটা তখন কি বাক্য থাকবে না, আমি কি করব? এটাকে ভেঙে বলবো, এক একটা হবে সমসমান পদ। এরপরে আমি আসি সমস্ত পদ। এরপর আসি সমস্ত পদে। সমস্ত পদ, সমস্ত পদ কোনটা? উদাহরণ দিই। সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন কি হবে? সিংহাসন, সিংহাসন। হ্যাঁ, তারপর হতে পারে যেমন উপমান থেকে যদি বলি যে তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। ঠিক আছে, তাহলে এখানে সমস্ত পদ কোনটা? সিংহাসন তুষার শুভ্র, সিংহাসন তুষার শুভ্র। এটা কি? সমস্ত পদ। এটা কি? সমস্ত পদ। এই যে সমস্ত পদ, এটা পাওয়া যায় কোত্থেকে? একটা বাক্যকে সংক্ষেপ করে আমি যে মূল বিষয়টা পাই, আমি যে বিষয়টা পাই সেটাকে আমরা বলবো সমস্ত পদ। সেটাকে আমরা কি বলবো? সমস্ত পদ। যেমন সিংহ চিহ্নিত আসন, তিনটা পদকে এক করে আমি কি পেয়েছি? সিংহাসন পেয়েছি। এখানে সিংহাসন তুষার শুভ্র, এরা হচ্ছে কি? সমস্ত পদ। এটাকে আমরা আবার সমাসবদ্ধ পদও বলতে পারি। সমাসবদ্ধ পদ। আচ্ছা, তাহলে এই সিংহ চিহ্নিত আসন, সিংহাসন এবং তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এরা হচ্ছে কি? সমস্ত পদ। এরকম আরও তিনটা পরিভাষা রয়েছে। এই তিনটা পরিভাষা আমি এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই আলোচনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।